সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক যে শ্রেণী কার্যক্রম, সেখানে তোমাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। প্রথম বর্ষের শিক্ষার্থী যারা তোমরা যুক্ত হয়েছো এই ঠিক সকালও না আবার দুপুরও না, এই মাঝামাঝি এই জায়গায়, তাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই তোমাদের প্রতি ওই একই নির্দেশনা থাকবে যে বইটি সামনে নিয়ে বসো, অর্থাৎ তোমাদের যে সাহিত্য পাঠ মূল বইটি রয়েছে, বোর্ড বইটি, সেটি সামনে নিয়ে বসো এবং আমি যেই কবিতাটি পড়াচ্ছি বিভীষণের প্রতি মেঘনা, সেই কবিতাংশে তোমরা চোখ রাখো। অর্থাৎ এই কবিতার পড়ানোর সময় অবশ্যই কবিতার মধ্যে তোমাদের সেই যে লাইনগুলো বা যেই শব্দগুলো আমি বলবো সেই শব্দের অর্থগুলো সেভাবে একটু লিখে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। কোনো রকম বোর্ডে যদি কোনো সমস্যা থাকে কিংবা তোমরা যদি আমাকে শুনতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট লিখে পাঠাও, সেই সঙ্গে তোমাদের নাম এবং রোল লিখে পাঠাবে। প্রিয় শিক্ষার্থী, যুক্ত হয়েছি বাংলা ক্লাসে। এখন দেখো আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম বিভীষণের প্রতি মেঘনা, মাইকেল মধুসূদন দত্তের একটি কাব্য, মহাকাব্য, যেটি হচ্ছে আমরা জানি যে মেঘনাদ বধ কাব্য। আচ্ছা, এই জায়গায় আজকে আমি একটু তোমাদের দেখিয়ে নেই। এই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। সেই মেঘনাদ বধ কাব্যের একটি অংশ, অর্থাৎ এই কাব্য থেকে কিছু অংশ আমরা পাঠ করছি। যে পাঠ করছি সেটা কোন কবিতাংশে? সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনা। এই বিভীষণের প্রতি মেঘনাদ আমরা যে পাঠ করছি সেই জায়গায় আমি ক্লাস শুরু করেছিলাম এবং মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আলোচনা আমাদের হয়েছে। এই জায়গায় আমরা একটু ছিলাম, গত ক্লাসে আমি এই ছকটা এঁকেছিলাম। ছক আঁকার পরে আবার ক্লাস শেষ হয়ে গেছিল, সময়ের স্বল্পতার কারণে আর আলোচনা করতে পারিনি, সময় শেষ হয়ে যাওয়ার কারণে। এখন দেখো, আজ আমি আছি আমাদের মূল যে বিষয় রাবণ এবং রাম, ঠিক আছে? যদিও এখানে আমাদের মেঘনাদকে নিয়ে আমাদের যে কবিতাংশটুকু, সেই অংশটুকুর মধ্যে মেঘনাদের প্রাধান্যই বেশি, কিন্তু আমরা একটু জেনে নিব, যেহেতু পুরাণ কেন্দ্রিক এই কবিতা আমরা পাঠ করছি, সেই পৌরাণিক কাহিনীকে নতুনভাবে নবরূপে যে সৃজন করেছেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত, সেই মাইকেল মধুসূদন দত্তের এই পৌরাণিক কাহিনীর যে মহাকাব্য, সেই মহাকাব্যের পৌরাণিক চরিত্রগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই, যে এই চরিত্রগুলো আমাদের এই কবিতাংশের মধ্যে আমরা পাবো। এখন দেখো, প্রথমেই আসি রাবণ। আমরা একদিকে রেখেছি রাবণ, আরেকদিকে রেখেছি রাম। অর্থাৎ এই যুদ্ধ মূলত হয়েছিল, আমরা জানি যে বাল্মীকির যে রামায়ণ, সেই রামায়ণের এই যুদ্ধ কেন্দ্রিক যে কাহিনী, সেই যুদ্ধে একদিকে ছিল রাবণ, আরেকদিকে ছিল রাম। এখন এই রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ হয়েছিল। এর মধ্যে আমরা যে চরিত্রগুলো পাবো তার মধ্যে দেখো কুম্ভকর্ণ আসছে। এরপরে কুম্ভকর্ণের পরে আমরা একটু নিয়ে আসি হচ্ছে বিভীষণ। বিভীষণ, আচ্ছা এখানে দেখো বিভীষণ বানান কিন্তু মূর্ধন্য। এই বানানটাতে অনেক বেশি সচেতন হবে। যখন তুমি প্রশ্ন আনসার করবে, প্রশ্নের উত্তর যখন লিখবে, তখন যেন এই নামের বানান ভুল না হয়। রাবণ বানান মূর্ধন্য, বিভীষণ বানান মূর্ধন্য, এই নামের বানানগুলো যেন ভুল না হয়। আচ্ছা, কুম্ভকর্ণ হচ্ছে রাবণের, আমি এখানে পাশে লিখে নিচ্ছি, দেখো রাবণের ভাই। এরপরে বিভীষণ হচ্ছে রাবণের কনিষ্ঠ ভ্রাতা। তোমাদের দেয়া আছে কনিষ্ঠ ভ্রাতা বা ছোট ভাই। তুমি যদি না বুঝতে পারো সেক্ষেত্রে লিখো রাবণের ছোট ভাই। আচ্ছা, তাহলে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, এই হচ্ছে তিন ভাই। হ্যাঁ, এখন এই রাবণ, কুম্ভকর্ণ, রাবণ হচ্ছে আমরা জানি মূল যেটা আমরা লিখব, রাবণ হচ্ছে কে? রাক্ষস রাজা, রাক্ষস রাজা বা রাক্ষস রাজ। আর রাম হচ্ছে মানুষ, দশরথের পুত্র হচ্ছে রাম, ঠিক আছে? এই অযোধ্যার যেই হচ্ছে তোমার রাজ্য, সেই রাজ্যের মূল যে অধিপতি সে হচ্ছে রাম। এবং আমরা জানি যে রাম সীতাকে
তোমার হচ্ছে বনবাসে দেয়া হয়েছিল 14 বছরের জন্য। এই 14 বছর বনবাস কাটার পরে তারা 10 বছর কাটার পরে তারা যে পঞ্চবটী বনে উপস্থিত হয়, সেই জায়গা থেকেই কিন্তু আমাদের ঘটনার শুরু। ঠিক আছে, পঞ্চবটী বনে যখন তারা উপস্থিত হয়, সেই জায়গা থেকে আমরা যে কবিতাংশটুকু পড়ব মূলত সেটা সেই জায়গা কেন্দ্রিক ঘটনা থেকেই কিন্তু সূত্রপাত। আমি আসছি সেই জায়গায়। তাহলে আমরা কি পেলাম? রাবণের 3 ভাই, রাবণ, কুম্ভকর্ণ। রাবণরা হচ্ছে রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ। এই চরিত্রগুলো যেটুকু আমাদের প্রয়োজন কবিতার সাথে, আমরা সেটুকু নিয়েই মূলত এখন আছি। এরপরে দেখো বিভীষণের প্রতি আসি। এরপরে আমরা আসবো রাবণের ছেলে। রাবণের ছেলে হচ্ছে বীরবাহু, বীরবাহু আর মেঘনাদ। মেঘনাদ হচ্ছে মেঘনাদ, এই দুটো হচ্ছে রাবণের পুত্র। ঠিক আছে, বীরবাহু আর মেঘনাদ হচ্ছে রাবণের পুত্র। এখানে একটু জেনে রাখা ভালো যে বীরবাহু আমরা যে পড়ছি সেই জায়গায় কাহিনীর মধ্যে কি ঘটনা আছে সেই জায়গায় আসবো। তার আগে তাহলে আমরা পেলাম রাবণ, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ 3 ভাই, বীরবাহু আর মেঘনাদ। এখানে আরেকটু বলে রাখি যে তোমরা এই মুহূর্তে যারা যুক্ত হয়েছো, আমি একটু দেখে নিই যারা যুক্ত হয়েছো। B1B, মুস্তাকিম, ইশরাত জাহান। আচ্ছা, এখানে দেখো একটু দেখো যারা যুক্ত হয়েছো। আচ্ছা, এখন দেখো যারা একটু যুক্ত হয়েছো একটু দেখো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, তারপর হচ্ছে বীরবাহু এবং মেঘনাদ, আমি এইটুকু আলোচনা করলাম। এ পর্যায়ে আমরা আসি একটু এপাশে আসি। হ্যাঁ, তার আগে আমরা একটু আলোচনা করে নিব। তোমরা মূল বইটি, আমি জানি এর মধ্যে তোমরা সবাই সামনে রেখেছো, মূল বইয়ে আজকে আমরা একটু প্রবেশ করব, এই জন্য বইটি তোমরা অবশ্যই সামনে রাখবে। ঠিক আছে, এর মধ্যে দেখো এখানে আরেকটি নাম আমরা পাচ্ছি, সেটা হচ্ছে নিকোষা। কবিতার মধ্যে এই নামটি, কবিতাংশে তোমরা নামটি পাবে। নিকোষা হচ্ছে তোমার রাবণের মা। ঠিক আছে, এই যে তোমরা পাচ্ছ নিকোষা হচ্ছে বিভীষণ বা রাবণের মা, এই মোটামুটি পাচ্ছি আমরা। এই পর্যায়ে আমরা আসি এপাশে রামের দিকে। ঠিক আছে, রামের এখানে আমরা জানি যে রাম হচ্ছে অযোধ্যা রাজা দশরথের পুত্র। এরপরে রামের পরে রয়েছে হচ্ছে রামের ছোট ভাই আমরা পাচ্ছি এখানে লক্ষণ। লক্ষণ বানানো কিন্তু ক্ষিয়মন, পাশে হচ্ছে মূর্ধন্য। ঠিক আছে, এই হচ্ছে লক্ষণ। এখন রাম, লক্ষণ এবং পেলাম হচ্ছে লক্ষণ হচ্ছে রামের ভাই বা কনিষ্ঠ ভ্রাতা, যেটাই লিখো। এই হচ্ছে রাম এবং লক্ষণ। এখন যুদ্ধ হয়েছিল রাবণ এবং রামের মধ্যে। এখন রাম এবং রাবণের মধ্যে যুদ্ধের কারণ কিন্তু ছিল, আমরা যেটা বললাম যে পঞ্চবটী বনে যখন রাম এবং সীতা এবং লক্ষণ 3 জন মিলে বনবাসে এসেছিল, সেই জায়গায় শূর্পণখা এই জায়গায় আমি একটু বাদ দিয়েছি, সেটা হচ্ছে এটা একটা বিশাল শূর্পণখা হচ্ছে তোমার রাবণের বোন। এই শূর্পণখা যে ছিল বিধবা, সেই শূর্পণখা প্রথমে রামকে বিয়ে করতে চায়। রাম রাজি না হওয়ার কারণে শেষের লক্ষণ কি করে, শূর্পণখার নাক কেটে দেয়। এবং নাক কেটে দেওয়ার কারণে এই যে প্রতিশোধ নেয়ার জন্য, অর্থাৎ শূর্পণখা তার যখন এই অপমানের কথা রাবণকে বলে, তখন সে প্রতিশোধ নেয়ার জন্যই কিন্তু কি করে, এই যে তোমার সীতাকে অপহরণ করে নিয়ে আসে
লঙ্কাপুরীতে। এই জায়গায় আমি একটু দেখো, এই জায়গায় আমি একটু দুটো জায়গার নাম লিখি যেটা তোমাদের এখানে দরকার হবে। একটা হচ্ছে লঙ্কাপুরী বা স্বর্ণলঙ্কা, লঙ্কাপুরী বা স্বর্ণলঙ্কা। এই লঙ্কাপুরী বা স্বর্ণলঙ্কা হচ্ছে রাক্ষসদের বাসস্থান বা প্রাসাদ রয়েছে এই জায়গায়। লঙ্কাপুরী বা স্বর্ণলঙ্কা, এই স্বর্ণলঙ্কা হচ্ছে স্বর্গের মতো সুন্দর। এই স্বর্ণলঙ্কা হচ্ছে রাক্ষসদের বাসস্থান। এই একটা স্থান। আরেকটা স্থানের নাম এই জায়গায় আসবে, সেটা হচ্ছে নিকুম্ভিলা। এই দুটো নাম একটু আলাদা করে সুন্দর করে লিখে নাও, নিকুম্ভিলা যজ্ঞাগার, নিকুম্ভিলা যজ্ঞাগার। তাহলে লঙ্কাপুরী বা স্বর্ণলঙ্কা হচ্ছে রাক্ষসদের বাসস্থান, যেখানে রাক্ষসরা বাস করে, এবং সেখানে তোমার অপহরণ করে নিয়ে আসা হয়েছিল কাকে? সীতাকে। সীতা হচ্ছে কে? রামের স্ত্রী। এখানে আমি রামের পুরো নামটা লিখি, রামচন্দ্র। আচ্ছা, রামের, সীতা হচ্ছে কে? রামের স্ত্রী। এই মোটামুটি আমাদের পৌরাণিক যে কাহিনী, কিন্তু সেই পৌরাণিক কাহিনীর যদিও চরিত্র এগুলো আছে, কিন্তু চরিত্রগুলোকে পৌরাণিক আদর্শের গণ্ডির বাইরে এনে আমাদের মধুসূদন নতুনভাবে সৃষ্টি করেছে। সেখানে আমি সেদিন বলেছিলাম যে এই মেঘনাদ বধ মহাকাব্যের মধ্যে তিনি ভাবে, ভাষায়, আদর্শে সব কিছুতেই তিনি কিন্তু নতুনত্ব এনেছিলেন। আমি বোর্ডের মধ্যে লিখে দিয়েছিলাম। ঠিক দেখো, আসলে এই চরিত্রগুলোর মধ্যেও তিনি সেই আদর্শ, নতুন আদর্শের চরিত্রগুলোকে তিনি নতুনভাবে সৃজন করেছেন এবং নতুনভাবে উপস্থাপন করেছেন। সেই বাল্মীকি রচিত যে রামায়ণ, সেই রামায়ণের কিন্তু রাম সীতা কিংবা রাম এবং রাবণের যে কাহিনী, সেটা কিন্তু কাহিনী রয়েছে, কিন্তু এখানে উপস্থাপন করা হচ্ছে ভিন্ন মাত্রায়। অর্থাৎ যেমন রাবণকে কিন্তু এখানে আমরা যদিও রাক্ষস রাজা হিসেবে পেয়েছি, কিন্তু তার মধ্যে মানবীয় সকল গুণ আরোপ করা হয়েছে। এবং অন্যদিকে রামচন্দ্র, যেখানে সে ছিল মানুষ, কিন্তু এখানে অনেকটা হীন রূপে, তাকে কাপুরুষ রূপে এই জায়গায় মাইকেল মধুসূদন দত্ত উপস্থাপন করেছেন। ঠিক আছে, তাহলে আমাদের মূলত এই হচ্ছে মূল যেই বিষয়গুলো, সেটুকুই। এখন শূর্পণখার নাক কেটে দেওয়ার কারণে সীতাকে অপহরণ করে নিয়ে রাখা হয়েছিল লঙ্কাপুরী বা স্বর্ণলঙ্কায়, এবং এই লঙ্কাপুরী বা স্বর্ণলঙ্কায় যখন সীতাকে অপহরণ করে নিয়ে আসা হয়, তারপরেই কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায় রামচন্দ্র এবং রাবণের মধ্যে। এবং এই যুদ্ধে দুটো পক্ষ যুদ্ধের আমরা পাচ্ছি। এই যুদ্ধে আমরা দেখি যে দেবতারা তারা রামের পক্ষ নেয়, কারণ রাবণ যেটা করেছে সেই কাজটা ধর্ম মতে হচ্ছে অনৈতিক। এ কারণে এই কাজে দেবতারা কার পক্ষ নেয়? রামের পক্ষ নেয়। ঠিক আছে, এবং আমরা যে ঘটনা পাবো এই জায়গায় আমরা পাবো যে, আমি এই জন্যই আগে লিখলাম নিকুম্ভিলা যজ্ঞাগার। এই নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করছিল হচ্ছে, যজ্ঞ মানে পূজা করছিল মেঘনাদ। নিকুম্ভিলা যজ্ঞাগারে পূজা করছিল মেঘনাদ। একটু ঘটনা বলে নেই, না হলে তোমাদের হঠাৎ করে গিয়ে হয়তো বা কবিতা যখন আমরা প্রবেশ করব তোমাদের একটু সমস্যা হবে। সেটা হচ্ছে যুদ্ধ হচ্ছে রাম এবং রাবণের মধ্যে। যুদ্ধে 5 দিন অতিবাহিত হয়েছে, 6ষ্ঠ দিনের যুদ্ধ। এই 5 দিনের যুদ্ধে বীরবাহু মারা গেছে, কুম্ভকর্ণও মারা গেছে। এখন এই বীরবাহু মারা যাওয়ার পরে যখন রাবণ, আমরা জানি যে বিভীষণের প্রতি মেঘনাদ, এইখানে দেখি যে মেঘনাদকে সেনাপতির দায়িত্ব দেয়া হয়েছে, অর্থাৎ 6ষ্ঠ দিনের যে যুদ্ধ, সেই যুদ্ধের দায়িত্ব দেয়া হয়েছে মেঘনাদকে। এবং মেঘনাদ যুদ্ধে যাওয়ার পূর্বে নিকুম্ভিলা যজ্ঞাগারে বসে যজ্ঞ করছিল, পূজা করছিল। সেই পূজারত অবস্থায় সেই জায়গায় প্রবেশ করে লক্ষণ। আমাদের কবিতাংশের একদম শুরুর ঘটনাই হচ্ছে এটা।
মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে বসে যজ্ঞ করছে, যেহেতু ষষ্ঠ দিনে অর্থাৎ পরবর্তী দিনের যুদ্ধের জন্য সে সেনাপতি নির্বাচিত হয়েছে, যুদ্ধে জয়লাভের জন্যই সে পূজা করছিল, অগ্নিদেবের পূজা করছিল। এই পূজারত অবস্থায় সেই নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে হচ্ছে লক্ষণ হচ্ছে রামের ভাই, প্রবেশ করে এবং এই জায়গাতেই কথোপকথন শুরু হয় এই বিভীষণ এবং মেঘনাদ। আচ্ছা, এখন দেখো আমরা একটু চলে আসি কবিতার শুরুতে। বিভীষণের প্রতি বেঘনা, অর্থাৎ মেঘনাদ বিভীষণকে কিছু বলছে। এই পুরো কবিতাংশে কিন্তু কাব্যাংশে কিন্তু সেটাই রয়েছে, একবার বিভীষণ বলছে, একবার মেঘনাদ বলছে। এই যে তাদের যে বলা বলি, এবং এই বিভীষণের প্রতি মেঘনাদ যে বলছে, তাহলে বিভীষণ মেঘনাদের সম্পর্কে কি হচ্ছে? চাচা সম্পর্কে কি হচ্ছে? চাচা। এখানে তাঁত শব্দটি ব্যবহার করা হয়েছে, এই চাচা অর্থ বোঝাতে তাঁত শব্দটি ব্যবহার করা হয়েছে, সেই জায়গায় আমরা কবিতাংশে আলোচনা করব। দেখো তাহলে আমরা কি বলছি, বিভীষণ অর্থাৎ চাচা এবং ভাতিজার মধ্যে কথা হচ্ছে। মেঘনাদ বিভীষণকে বলছে, আবার কখনো বিভীষণ মেঘনাদকে বলছে। এই জায়গায় আমরা কবিতাংশে আসছি। আজকে আমি তাহলে মোটামুটি এই গেল যে লঙ্কাপুরীর স্বর্ণলঙ্কায় নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করছে মেঘনাদ, যেহেতু তাকে সেনাপতির দায়িত্ব দেয়া হয়েছে ষষ্ঠ দিনের। এই দায়িত্ব দেওয়ার কারণে কি হচ্ছে, সে যখন যজ্ঞ করছে সেই জায়গায় হঠাৎই সে দেখতে পেল লক্ষণকে যখন সে দেখতে পেল, তখন দেখলো যে লক্ষণ এই জায়গায় প্রবেশ করেছে এবং প্রবেশ করার কথা নয়, কারণ স্বর্ণলঙ্কায় শত শত প্রহরী ছিল। লঙ্কাপুরীকে শত শত প্রহরী দিয়ে সুসজ্জিত করে রাখা হয়েছিল, পাহারা দেওয়ার জন্য ছিল শত শত প্রহরী। সেই প্রহরীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে প্রবেশ করলো লক্ষণ হচ্ছে তখন এই রাক্ষস কুলের কিন্তু শত্রু। তাহলে সেই শত্রু কিভাবে প্রবেশ করলো, এই যে প্রবেশ করলো কিভাবে, এই প্রশ্ন আরো বেশি তার মনে দেখা দেয়। কিন্তু সে বুঝতে পারে যখন সে দেখে অস্ত্রাগারের দরজায় দাঁড়িয়ে আছে তারই চাচা বিভীষণ, তখন সে বুঝতে পারে যে বিভীষণের সাহায্য নিয়েই কিন্তু লক্ষণ এই লঙ্কাপুরী বা স্বর্ণলঙ্কার নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করেছে। ঠিক আছে, এই জায়গায় আমরাও প্রবেশ করছি আমাদের কবিতাংশে, এই জায়গায় আছি। তাহলে এটুকু একটু বুঝে নাও যে নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করছে মেঘনাদ, যেহেতু যুদ্ধ হবে সেনাপতি হিসেবে সে যজ্ঞ করছে। এরপরে সেই জায়গায় প্রবেশ করলো তারই শত্রু অর্থাৎ রামের ভাই লক্ষণ, এবং লক্ষণকে আসলে এই জায়গায় প্রবেশ করতে সাহায্য করেছে কে, সেটা হচ্ছে তোমার বিভীষণ সাহায্য করেছে। বিভীষণ যদিও তার চাচা রাক্ষসদের একজন। তারপরে সেই জায়গায় আমরা আসবো। আমি বলেছিলাম গত ক্লাসে যে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য, অর্থাৎ দেশ জাতি গোষ্ঠী এর প্রতি যে প্রেম, সেই প্রেমটা উদ্বুদ্ধ করার জন্যই মূলত পাঠ্য করা হয়েছে তোমাদের এই কবিতাংশটি। ঠিক আছে, পুরাণকে নিয়ে আসা হয়েছে। পুরাণ মানে যে ফেলে দেয়া কিছু তা কিন্তু না, সেখান থেকেও যে তোমার সূক্ষ্মনীয় মধুসূদন নতুনভাবে সৃজন করলেন, সেই সৃজন থেকে আমরা আবার শিখবো কিছু। আচ্ছা, এই জায়গায় দেখো প্রথমেই আসি কবিতার মধ্যে, প্রথম লাইনেই আছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, আমি একটু আসি। আচ্ছা, আমি এখন দেখি তোমরা ক্লাস দেখতে পাচ্ছ কিনা, একটু যদি রেসপন্স করো যে বোর্ড ক্লিয়ার রয়েছে। আচ্ছা, একটু রেসপন্স করো, বোর্ড ক্লিয়ার রয়েছে যে। আচ্ছা, এখন দেখো এই যে আমি কিন্তু বললাম এই পর্যন্তই তোমাদের। এখন দেখো আলোচনা, তাহলে আমি কবিতার মধ্যে যাচ্ছি। বোর্ড এইটুকু কিন্তু তোমরা লিখে নিবে, প্রত্যেকে লিখে নিবে, তোমাদের জন্য পরবর্তীতে যা যা বোর্ডে লেখাবো একটু তুলে নিবে। ঠিক আছে, যেহেতু একটু পৌরাণিক কাহিনীর শব্দগুলো কঠিন, এই জন্য তোমাদের বোর্ডের লেখাগুলো তুলে নেওয়াই ভালো। আচ্ছা, এখন দেখো প্রথমে আমরা লাইনটা কি পড়লাম, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে।
আচ্ছা, এতক্ষণে অরিন্দম, এই অরিন্দম হচ্ছে কে? অরিন্দম হচ্ছে মেঘনাদ এর আরেক নাম। অরিন্দম মেঘনাদের আরেক নাম, ঠিক আছে? এটা তোমাদের দেয়া আছে যদিও এর মধ্যে। এখন অরিকে দমন করে, অর্থাৎ মেঘনাদ ছিল বীর, সে শত্রুকে দমন করত, এজন্য মেঘনাদকে বলা হতো অরিন্দম। অরিকে অর্থাৎ শত্রুকে দমন করে যে, সেই হচ্ছে অরিন্দম। তাহলে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বিষাদে মানে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে মেঘনাদ বলছে। মেঘনাদ কি বলছে দেখো, জানিল কেমনে আসি লক্ষণ পশিল। পশিল, আচ্ছা পশিল, দেখো পশিল শব্দটা তোমাদের জন্য একটু অপরিচিত। পশিল মানে প্রবেশ করলো, পশিল মানে প্রবেশ করলো। আচ্ছা, কে প্রবেশ করলো? সে হচ্ছে লক্ষণ। জানিনু মানে জানতে পারলাম, কিভাবে লক্ষণ প্রবেশ করলো। আমি বলেছি কোথায় প্রবেশ করলো? নিকুম্ভিলা যজ্ঞাগারে, অর্থাৎ মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারের অস্ত্রাগারে সে দাঁড়িয়ে থাকতে দেখেছে তার চাচা, তার তাত বিভীষণকে। তখন সে নিজেই নিজেকে বলছে যে, সে এখানে বিভীষণকে বলছে যে কিভাবে সে প্রবেশ করলে এটা সে এতক্ষণে বুঝতে পারলো, এবং বুঝেই কিন্তু তার হৃদয় কি হয়ে গেল? ভারাক্রান্ত হয়ে গেল। এরপরে দেখো, পশিল রক্ষপুরে, রক্ষপুর মানে রাক্ষসপুরী, রক্ষপুর হচ্ছে রাক্ষসপুরী, ঠিক আছে? এগুলো তোমাদের সবই দেয়া আছে, তারপরে একটু বোঝার স্বার্থে আমি লিখে নিচ্ছি। রক্ষপুর কি হচ্ছে? স্বর্ণলঙ্কা বা রাক্ষসপুরী, যেটাই বলো, স্বর্ণলঙ্কা আমি লিখছি। তাহলে আমি যেটা বললাম যে রাক্ষসদের বাসস্থান, রাক্ষসদের যে প্রাসাদ, সেই প্রাসাদ হচ্ছে এই স্বর্ণলঙ্কায়। তাহলে প্রবেশ করলো এই রক্ষপুরে কে? লক্ষণ। হাই তাত, তাত, তাত হচ্ছে এখানে আমাদের মূলত চাচা অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা এখানে তোমাদের বিভীষণকে বলতে পারি। তাত হচ্ছে এখানে আমি সরাসরি দিয়ে দিই বিভীষণ। তোমাদের শব্দার্থের মধ্যে দেয়া আছে পিতৃব্য, ঠিক আছে? কিন্তু আমি এখানে বোঝার স্বার্থে তোমাদের লিখছি। তাত বলতে এখানে বোঝানো হয়েছে বিভীষণকে, ঠিক আছে? এখানে বলছে যে হাই তাত, উচিত কি তব এ কাজ, অর্থাৎ উচিত কি, তুমি যে কাজটা করেছো এটা কি উচিত হয়েছে? কি কাজ করেছে বিভীষণ, যেটা মেঘনাদ বলছে যে তোমার উচিত হয়নি। অর্থাৎ বিভীষণ রাক্ষসদের শত্রু রামচন্দ্রের ভাই লক্ষণকে প্রবেশ করতে সাহায্য করেছে লঙ্কাপুরীতে। এই কাজটাকেই আমাদের মেঘনাদ, যাকে আমরা এখানে দেখব দেশপ্রেমে উদ্বুদ্ধ এক বীর, সে বলছে যে তোমার এই কাজটা করা উচিত হয়নি, ঠিক হয়নি। এরপরে দেখো বলা হচ্ছে যে নিকোষা সতী তোমার জননী। আচ্ছা, এখন দেখো এই দেশপ্রেমে উদ্বুদ্ধ মেঘনাদ, জাতিপ্রেমে উদ্বুদ্ধ, পরিবারকে ভালোবাসে সে, এই জন্য সে কি করছে? মনে করিয়ে দিবে এক এক করে বিভীষণকে তার জাতি, তার মা, তার ভাই, তার গোষ্ঠীর যে বীরত্ব, সেই বীরত্বের কথা, সেই বীরত্বের কথা সে মনে করে দিবে। তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের কথা সে মনে করিয়ে দিবে বিভীষণকে। তাহলে প্রথমেই কি আসছে? নিকোষা। আমি নিকোষা কি বললাম? নিকোষা হচ্ছে তোমার, নিকোষা হচ্ছে রাবণের, এখানে বলা হচ্ছে যে বিভীষণের মাকে বলছে যে বিভীষণের মা। নিকোষা সতী তোমার জননী, অর্থাৎ নিকোষার মতো একজন সতী, সেই সতী তোমার মা। সহোদর রক্ষশ্রেষ্ঠ, সহোদর মানে ভাই, রক্ষশ্রেষ্ঠ, এই রক্ষশ্রেষ্ঠর নিচে লিখে নাও রাবণ। রক্ষশ্রেষ্ঠর নিচে লিখে নাও, একটু বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে সবাই লিখে নাও, তাহলে তোমাদের পরবর্তীতে আর এগুলো বের করতে সমস্যা হবে না। তাহলে সহোদর রক্ষশ্রেষ্ঠ, রক্ষশ্রেষ্ঠ মানে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ যে রাবণ, সে তোমার সহোদর, সে তোমার ভাই। তাহলে তোমার ভাই রাক্ষসকুলের একজন শ্রেষ্ঠ, তাদের একজন হয়ে তোমার মা সতী, তাদের একজনের
অংশ হয়ে তুমি যে কাজটা করেছো তার সেই কাজটা কি তোমার উচিত হয়েছে? এটা হচ্ছে মেঘনাদের প্রশ্ন। মেঘনাদের প্রশ্ন কার প্রতি? বিভীষণের প্রতি। তাহলে এখানে কথোপকথন হচ্ছে কার মধ্যে? বিভীষণ এবং মেঘনাদের মধ্যে। বিভীষণ এবং মেঘনাদের মধ্যে কথোপকথন হচ্ছে। আচ্ছা, আমরা গেলাম রক্ষশ্রেষ্ঠ। এই জায়গায় কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, অর্থাৎ তার বিবেককে প্রশ্ন করতে বলছে। কে প্রশ্ন করতে বলছে? মেঘনাদ। কার বিবেককে? বিভীষণের বিবেককে প্রশ্ন করতে বলছে যে তুমি যে কাজটা করেছো, তুমি যে তোমার জাতির সঙ্গে, দেশের সঙ্গে, তোমার ভাইয়ের সঙ্গে, এই রাক্ষস কুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদেরই শত্রু রামচন্দ্রকে সাহায্য করেছো, রামচন্দ্রের ভাইকে সাহায্য করেছো এই নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করতে, সেই কাজটা কি উচিত হয়েছে? এই প্রশ্ন হচ্ছে মেঘনাদের কার প্রতি? বিভীষণের প্রতি। আচ্ছা, এরপরে দেখো, শুনি শম্ভু নিভ কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ হচ্ছে আরেক ভাই, যে শূলপাণি মহাদেবের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, এই শুলি শম্ভু নিভ কুম্ভকর্ণ, তাহলে এই শুলি শম্ভু নিভ। আচ্ছা, শূলপাণি হচ্ছে মহাদেব। মহাদেবের হাতে যে ত্রিশূল থাকে, এই জন্য তাকে শূলপাণি। সেই মহাদেব শুলি শম্ভু নিভ কুম্ভকর্ণ, অর্থাৎ এই শুলি শম্ভু নিভ মানে মহাদেবের সঙ্গে তুলনা করা হয়েছে কাকে? তোমার তুলনা করা হয়েছে কাকে? কুম্ভকর্ণকে। শূলপাণি মহাদেবের মতো। এই যে মহাদেব, যেটা হচ্ছে হিন্দু ধর্মের দেবতাদের মধ্যে সর্বোচ্চ, ঠিক আছে, এই মহাদেবের সঙ্গে তুলনা করা হয়েছে আরেক ভাই কুম্ভকর্ণকে। কুম্ভকর্ণ হচ্ছে রাবণ এবং বিভীষণের ভাই। আমরা কুম্ভকর্ণ সম্পর্কে আমরা জানি যে কুম্ভকর্ণ কি করতো? 6 মাস জেগে থাকতো, 6 মাস ঘুমাতো। কিন্তু আসলে এই জায়গায় মেঘনাদ তার যে বীরত্ব, তার যে সেই বীরত্বের তুলনায় কিন্তু কাকে দিচ্ছে? বিভীষণকে, তার আরেক ভাইকে শোনাচ্ছে। আচ্ছা, এখন দেখো, ভাতৃ পুত্র বাসব বিজয়ী, অর্থাৎ তোমার আর ভাইয়ের ছেলে বাসবকে জয় করেছে। এই যে বাসব বিজয়ী বলা হচ্ছে, অর্থাৎ বাসব বিজয়ী তাহলে কে হচ্ছে? বিজয়ী মেঘনাদকে বলা হচ্ছে কি? বাসব বিজয়ী। আচ্ছা, এটার শব্দার্থ তোমাদের দেয়া আছে। আর শুলি শম্ভু নিভ হচ্ছে কে? কুম্ভকর্ণ। তুলনা করেছে, নিজের পরিবারের ঐতিহ্য সম্পর্কে সচেতন করে দিচ্ছে মেঘনাদ। ঠিক আছে, এই গেল মোটামুটি বাসব বিজয়ী। এখন বাসব হচ্ছে কে? ইন্দ্রকে জয় করেছিল, যুদ্ধে পরাজিত করেছিল, এজন্য মেঘনাদকে বলা হয় বাসব বিজয়ী। ইন্দ্রকে পরাজিত করার কারণেই তাকে বলা হয় বাসব বিজয়ী। নিজ গৃহপথ তাত দেখাও তস্করে, অর্থাৎ নিজের গৃহের পথ, তুমি স্বর্ণলঙ্কার পথ তুমি দেখিয়েছো। কাকে দেখিয়েছো? তস্কর। তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর। তস্কর শব্দের অর্থ কি? চোর। অর্থাৎ তুমি কি করেছো? নিজের গৃহের পথ তুমি কাকে দেখিয়েছো? চোরকে। অর্থাৎ এই জায়গায় লক্ষণ কিন্তু বীরের বেশে সামনে প্রবেশ করেনি, সামনে দিয়ে প্রবেশ করেনি। কি করেছে? সে সাহায্য নিয়ে, অর্থাৎ বিভীষণ এবং মায়াদেবীর সাহায্য নিয়ে সে অনেকটা যেভাবে প্রবেশ করেছে, সেই প্রবেশ করার কারণেই কিন্তু তস্কর হিসেবে তুলনা করেছে। কাকে? এখানে আমরা বলবো তস্কর বলা হয়েছে কাকে? লক্ষণকে। তস্কর বলা হয়েছে কাকে? লক্ষণকে। অর্থাৎ লক্ষণকে বলা হয়েছে কি? তস্কর, চোরের সঙ্গে তুলনা দেয়া হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই জিনিসগুলো মনে রাখবে। শুলি শম্ভু নিভকে, বাসব বিজয়ীকে পাশে লিখে নাও। শুলি শম্ভু নিভ, এখানে কুম্ভকর্ণ দেয়াই আছে। বাসব বিজয়ীকে মেঘনাদ,
তারপরে তস্কর কাকে বলা হয়েছে? লক্ষণকে। চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়। চণ্ডাল, চণ্ডাল হচ্ছে হিন্দু, যে তোমার আমরা জানি হিন্দুদের মধ্যে জাতি ভেদ রয়েছে, এই যে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ বৈশ্য এই যে নানা রকমের জাতি ভেদ রয়েছে, সেটার সর্বনিম্ন জাতি হচ্ছে চণ্ডাল। সেই চণ্ডাল বলা হয়েছে আসলে এখানে মূলত কাকে বলা হচ্ছে? লক্ষণকে। চণ্ডাল হিসাবেও কিন্তু তুলনা করা হয়েছে কাকে? লক্ষণকে। এটুকু একটু মনে রাখবে, চণ্ডাল হিসেবে আমি এখানে তুলনাগুলো লিখি আগে। লক্ষণকে বলা হয়েছে, তোমরা একটু লিখে নাও, চণ্ডাল হিসেবে বলা হয়েছে কাকে? লক্ষণকে। এখন এই যে চণ্ডাল হিসাবে লক্ষণকে বলা হচ্ছে, সেই চণ্ডালকে তুমি কোথায় নিয়ে এসেছো? রাজার আলোয়। রাজা হচ্ছে এই যে স্বর্ণ লঙ্কা বা লঙ্কাপুরী, যেটা ছিল স্বর্গের মতো সুন্দর, সেই লঙ্কাপুরীতে তুমি নিয়ে এসেছো কাকে? নিচু। অর্থাৎ আমি বলেছি যে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু নবরূপে সৃজন করেছেন পুরাণকে, এই জন্য তাকে বলা হয় রেনেসাঁসের কবি। এই যে নবরূপে সৃজন, দেখো এই জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে রাম লক্ষণকে তিনি হীন রূপে উপস্থাপন করেছেন এবং বীরত্বের যে গুণাবলী, যে মানবীয় গুণাবলী, সেই গুণাবলী আরোপ করেছেন রাবণ এবং কার মধ্যে? মেঘনাদের মধ্যে। এই যে রাবণ এবং মেঘনাদের মধ্যে ঠিক উল্টে গেছে, পুরাণটা অনেকটাই উল্টে গেছে এই জায়গায়, নতুন আদর্শে তিনি এই জায়গায় করে তুলেছেন এবং এটাই হচ্ছে রেনেসাঁস। এখন এই যে চণ্ডালকে হিসাবে তিনি লক্ষণকে তুলনা করেছেন, দেখো চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়। মেঘনাদ মনে করে দিচ্ছে তা কাকে? তার চাচা বিভীষণকে। ঠিক আছে, এই মোটামুটি আমরা এইটুকু, আরেকটু আছে এখানে 2 লাইন, একটু শেষ করে নিই। ছাড়ো দ্বার, দ্বার মানে কি? দরজা। দরজা ছেড়ে দাঁড়াও, যাব অস্ত্রাগারে। কোথায় যাব? অস্ত্রাগারে। অর্থাৎ এই অস্ত্রাগারের দরজায় দাঁড়িয়ে আছে কে? অস্ত্রাগারের দরজায় দাঁড়িয়ে আছে বিভীষণ। এজন্য এখানে মেঘনাদ বিভীষণকে বলছে যে তুমি দ্বার ছেড়ে দাঁড়াও, আমি অস্ত্রাগারে যাব। ঠিক আছে, এই পর্যন্তই আজকে থাক, কারণ আমার সময় শেষ হয়ে এসেছে। আচ্ছা, তাহলে মোটামুটি এটুকু তোমরা আবার আজকে একটু নিজেরাই, যে কাজটা তোমাদের জন্য থাকবে, নিজেরাই খাতা নিবে, একটা খাতা যেটা করছো সেই খাতাতেই একটা পেজ নিবে এবং এই পেজটার মধ্যে আমি যেটুকু পড়ালাম, এই যে দ্বার ছাড়ো, দরজা ছেড়ে দাঁড়াও, অস্ত্রাগারে যাব, এই হচ্ছে আমাদের মেঘনাদের নিবেদন কার প্রতি? বিভীষণের প্রতি। এইটুকু তোমরা শেষ করো, এইটুকু সুন্দরভাবে লিখে গুছিয়ে ফেলো, এইটুকুই তোমাদের কাজ থাকলো। আগামী ক্লাসে আমি পরবর্তী জায়গায় চলে যাব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আপাতত মাথার মধ্যে রাখো মেঘনাদ, বিভীষণ, রাবণ। ঠিক আছে, এইটুকু চর্চার মধ্যে থাকলে আমরা ইনশাল্লাহ ক্লাসটুকু আরো সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সকলকে।